হাই, আজ আমি একটা মুভি এক্সপ্লেইন করব যা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। আজকের মুভি প্যারাসাইট পার্ট 1। মুভি শুরুতেই আমরা কিছু আজব ধরনের প্রাণী দেখতে পাই যেগুলো সমুদ্রের তলদেশ থেকে বের হয়ে শহরের দিকে এগোচ্ছে। আর এই আজব দেখতে প্রাণীগুলোর নাম দেওয়া হয়েছে প্যারাসাইট। যাই হোক, এই প্যারাসাইটগুলোর মধ্যে একটি পোকা একটা ঘুমন্ত লোকের কানের ভিতর ঢুকে যায়। লোকটি প্রথমে কিছুটা ছটফট করে, এরপর আবার স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ে। এরপর শিনচিকে দেখানো হয় শিনচিই হলো এই মুভির মেইন ক্যারেক্টার। সেই দিন রাতে চিনচি ঘুমাচ্ছিল, তখন একটি পোকা এসে তার শরীর এর ভিতরে ঢুকতে চায়, কিন্তু তার কানে ইয়ারফোন লাগানো থাকায় সেই পোকাটি কানে ঢুকতে পারে না। ফলে পোকাটি শিনচির নাক দিয়ে ঢুকতে চেষ্টা করে। শিনচি ঘুমের মধ্যে এটা বুঝে ফেলে আর সেটাকে সাধারণ পোকা ভেবে নাক থেকে টেনে বের করে দেওয়ালে ছুঁড়ে মারে। এরপর সে পোকাটিকে ফিশে মারার চেষ্টা করে, কিন্তু পোকাটি লাফিয়ে এসে তার হাতের মধ্যে ঢুকে যায়। তখন সে তার ইয়ারফোন দিয়ে হাতটি বেঁধে ফেলে, আর বাঁধের কারণে পোকাটি উপরের দিকে উঠতে পারছিল না। এরই মধ্যে তার মা তার রুমে চলে আসে এবং মা যখন তার হাতটা দেখে তখন পোকাটি চামড়ার সাথে মিশে যায়। পরের দিন সকালে শিনচি তার হাতে কিছুটা অদ্ভুত অনুভব করে, কিন্তু সে এটিকে উপেক্ষা করে স্কুলে চলে যায়। ক্লাসের সময় সে লক্ষ্য করে যে কিছু একটা অবশ্যই ভুল হচ্ছে। এরপর যখন তার হাত মেঝে থেকে একটি ইরেজার তুলতে এগিয়ে যায়, তখনই অদ্ভুত কিছু ঘটে। পরে বাস্কেটবল খেলার সময় সে একটি অবিশ্বাস্য শট করে। বাড়িতে গিয়ে শিনচি নিজে থেকে নড়াচড়া করা হাত সম্পর্কে অনলাইনে গবেষণা করে। ব্রাউজ করার সময় হঠাৎ তার হাতে একটি চোখ দেখা যায়। কৌতূহলী হয়ে সে একটি ছুরি নিয়ে হাত থেকে চোখটি উপরে ফেলতে চায়, কিন্তু হঠাৎই তার হাত একটি অদ্ভুত সাপে রূপান্তরিত হয়। সে খুবই ভয় পেয়ে যায়। শীঘ্রই এটি কিছুটা বন্ধুত্বপূর্ণ আচরণ করতে শুরু করে। কিছুক্ষণ পর তার হাতে একটি মুখ দেখা যায় এবং একটি আঙুলে একটি চোখ আর অন্য 4টি আঙুল প্রাণীটির হাত ও পায়ে রূপান্তরিত হয়। ভীত হয়ে শিনচি তার হাত ফেরত চায়, কিন্তু প্রাণীটি প্রকাশ করে যে এটি সেই অঞ্চলের সমস্ত কোষ খেয়ে ফেলেছে এবং সে কখনই এটি ফিরে পাবে না। ঘুমহীন রাত কাটানোর পর শিনচি স্কুলে যায়, যেখানে তার হাতের প্রাণীটি তাকে মিগি নামে ডাকতে বলে। স্কুলে মিগি শিনচিকে অধ্যয়নের জন্য লাইব্রেরিতে নিয়ে যেতে বলে। মিগি এই সমস্ত ক্ষেত্রে দ্রুত বিকাশ করে। এদিকে অন্যান্য পরজীবী তাদের হোস্টের শরীরে আক্রমণ করছে, তাদের মস্তিষ্ক খাচ্ছে এবং তাদের মানুষ শিকারের জন্য ব্যবহার করছে। ক্লাসের পরে শিনচি যখন বাড়ির দিকে যাচ্ছিল, তখন মিগি তাকে অন্য একটা লোকেশনে নিয়ে যায়, যেখানে গিয়ে শিনচি দেখতে পায় একটি মানব শরীর যার ফুলকপির মতো মাথা। এই প্রাণীটি একটা মানুষের উচ্ছিষ্ট খাচ্ছে। যখন সে শিনচিকে দেখে তখন প্রাণীটি একটি মানব রূপ ধারণ করে। সে ভেবেছে শিনচিও ইনফেক্টেড, তাই সে শিনচিকে একটি মানুষের হাত খেতে দেয়। কিন্তু যখন প্রাণীটি বুঝতে পারে শিনচির ভিতরে থাকা প্যারাসাইটটি শিনচির কোনো ক্ষতি করেনি, তখন লোকটি আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং শিনচির উপর হামলা করে। কিন্তু মিগি অর্থাৎ শিনচির হাত তাকে রক্ষা করে এবং ভয়ঙ্কর মানবটিকে মেরে ফেলে। এদিকে পুরো শহরে মানুষরা মারা যাচ্ছে, কিন্তু প্রশাসন কোনোভাবেই বুঝতে পারছে না এই মানুষগুলোকে কারা মারছে। যাই হোক, পরের দিন ক্লাসে মিগি অনুভব করে যে তার আশেপাশে অন্য একটি পরজীবী রয়েছে এবং সে এটা শিনচিকে জানায়। ঠিক তখনই প্রধান শিক্ষক একজন নতুন শিক্ষক রিউকোকে পরিচয় করিয়ে দেন। তখন শিনচি বুঝে যায় যে এই মহিলাটিও একটা প্যারাসাইট, অর্থাৎ তার শরীরেও একটি পরজীবী আছে। টিচার ক্লাস শেষে শিনচিকে জানায় যে তোমার আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই, কেননা আমি মানুষকে খাই না, আমি শুধুমাত্র মানুষের মধ্যে থেকে মানুষের জীবনযাপনের পদ্ধতিগুলো শিখছি। এরপর টিচার তাকে অন্য 2টি পরজীবীর সাথে পরিচয় করিয়ে দেয়, একজন সীমাদা এবং অন্য মিস্টার এ। এখানে টিচার তাকে জানায় যে সে এখন প্রেগন্যান্ট, আর পেটের মধ্যে যে বাচ্চাটি আছে তার বাবা হলো পুলিশ অফিসারের মধ্যে থাকা পরজীবীটি। তাই রিউকো অর্থাৎ টিচার চায় তারা মানুষের সাথে স্বাভাবিকভাবে বাঁচতে এবং শিনচিকে অফার করে যে তুমি চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারো, কিন্তু শিনচি তাদের প্রস্তাবে রাজি হয় না। পরের দিন সেই পুলিশ অফিসার শিনচির রাস্তা আটকায়, কারণ সে সন্দেহ করে যে ওই কসাইকে চিনচিই হত্যা করেছে। তখন মিগি শিনচিকে সতর্ক করে যে এই পুলিশ অফিসারের ভাবভঙ্গি ভালো না। এটা বলতে না বলতেই পুলিশ শিনচির উপরে হামলা করে, ভিডিও ফাইট ব্যাক করে এবং ওই পুলিশ অফিসারকে মেরে ফেলে। কিন্তু পুলিশের ভিতরে থাকা প্যারাসাইটটি তখনও মরেনি, আর সে তার শরীর থেকে বের হয়ে রাস্তায় একটা মহিলার শরীরের ভিতরে ঢুকে যায়। আর সে মহিলা আর কেউ নয়, বরং সে ছিল শিনচির মা। এরপর শিনচির মা তাকে মারতে আসে। মিগিও তার সাথে ফাইট করার জন্য প্রস্তুত, কিন্তু শিনচি তাকে বলে খবরদার, তুমি আমার মাকে আঘাত করবে না, আর যদি তুমি আমার কমান্ড না মানো তাহলে আমি হাতটা কেটে ফেলব। শিনচি তো এই কথা বলে মিগিকে শান্ত রেখেছে, কিন্তু তার মা এই সুযোগে তার পেটের মধ্যে আঘাত করে,
আর শিনচি সেখানেই মরে যায়। পরের দিন শিনচি আবার সুস্থ হয়ে উঠে দাঁড়ায়। তখন মিগি তাকে বলে যে তার জীবন বাঁচানোর জন্য সে তার শরীরের সেল তাকে দিতে হয়েছে, যার কারণে শিনচিও এখন পুরোপুরি ইনফেক্টেড। যাই হোক, এই দিকে শিনচি ও মিগি তার মাকে খুঁজতে বের হয়েছে। অন্যদিকে প্রশাসন জেনে গিয়েছে এই শহরে কিছু প্যারাসাইট এসেছে এবং মানুষদেরকে হত্যা করছে, তাই তারা ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। শিনচি যে কোনো মূল্যে তার মাকে ফিরে পেতে চায়, কারণ এই দুনিয়াতে তার মা ছাড়া তার আর কেউ নেই। আর সে তার মাকে খুঁজে না পেয়ে ওই টিচারের কাছে যায়, কারণ সে ধারণা করেছে যেহেতু পুলিশ অফিসারের ভেতরে থাকা প্যারাসাইটটি তার মায়ের শরীরে ঢুকেছে, আর সেই প্যারাসাইটের সাথে যেহেতু টিচারের শরীরের প্যারাসাইটের সম্পর্ক রয়েছে, সেহেতু টিচার তার মা কোথায় আছে তা জানবে। কিন্তু টিচার তাকে কিছুই বলে না, ফলে হতাশ হয়ে শিনচি বাড়িতে ফিরে আসে। মিগি শিনচিকে জানায় যে তার এখন থেকে 4 ঘন্টা করে ঘুমাতে হবে। ওই সময়টা সে শিনচিকে কোনো সাহায্য করতে পারবে না। যেহেতু শিনচির শরীরে মিগির সেল আছে, সেহেতু শিনচিও এখন কিছু সুপার পাওয়ার পেয়েছে। যাই হোক, এদিকে শিনচি চালাকি করে তদন্ত অফিসারদের প্যারাসাইটদের সম্পর্কে কিছু ইনফরমেশন জানিয়ে দেয়। এমনকি সে নিজে একজন প্যারাসাইট সেটাও বলে। ইনফরমেশন পেয়ে তারা ইনভেস্টিগেশন শুরু করে দেয়, আর তারা জানতে পারে সরকারি অফিসারদের মধ্যে অনেকে এই প্যারাসাইটগুলোর পক্ষে। যাই হোক, এইদিকে ওই টিচারের সাথে দেখা করার জন্য তার বাবা মা আসে, কিন্তু তার বাবা মা জানত না যে তাদের মেয়ে এখন আর তাদের মেয়ে নেই, তার ভিতরে একটা ভয়ঙ্কর প্যারাসাইট বসবাস করছে। ঠিক তখনই টিচারের মধ্যে থাকা প্যারাসাইটটি তার বাবা মাকে মেরে ফেলে। আর এখানে আমরা একটা ব্যাপার বুঝতে পারি যে এই প্যারাসাইটগুলো চাইছিল না যে তাদের ব্যাপারে কেউ জানুক। পরের দিন স্কুলে শিনচি দেখে যে টিচারের সেই প্যারাসাইটওয়ালা স্টুডেন্ট এখানে ড্রয়িং টিচার হিসাবে জয়েন করেছে। সে এখানে শিনচির সাথে ধীরে ধীরে বন্ধুত্ব করার নাটক করছিল, কিন্তু আস্তে আস্তে সকল স্টুডেন্ট বুঝে যায় যে টিচার একজন প্যারাসাইট, যেই কারণে সে সকল স্টুডেন্টের উপরে হামলা করে এবং অনেক স্টুডেন্টকে মেরেও ফেলে। এরপর তার নজর পড়ে শিনচির গার্লফ্রেন্ড সাতোমির ওপরে। তখন সাতোমি একটি অ্যাসিডের শিশি ছুঁড়ে মারে, যা সীমাদার মুখে লেগে তার পুরো মুখ পুড়ে যায়। আর এই সুযোগে সব স্টুডেন্ট পালানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে শিনচি মেয়েদের চিৎকার শুনতে পেয়ে ওপরে আসে এবং তার গার্লফ্রেন্ড সাতোমিকে উদ্ধার করে নিয়ে আসে। এদিকে মহিলা টিচারটি পুরো স্কুল ব্লাস্ট করিয়ে দেয়, কারণ পরজীবী সীমাদার অবস্থা খারাপ আর সে বেঁচে থাকলে লস, তাই ব্লাস্ট করিয়ে স্কুলের সবাইকে মেরে ফেলে, যাতে এখানে কি ঘটেছে তার আর কোনো সাক্ষীই না থাকে। কিন্তু এত বড় বিস্ফোরণেও সীমাদা মরেনি, উল্টো এখানে তদন্ত করতে আসা অফিসারদের সে মারতে শুরু করে। এই দিকে শিনচি জানত সীমাদা এত সহজে মরবে না, তাই সে অন্য একটা বিল্ডিংয়ের ছাদে গিয়ে তীর মেরে দিমাদাকে হত্যা করে। সবশেষে শিনচি আবারও টিচারের বাসায় যায় এবং সেই পুলিশ অফিসার মিস্টার এর বাড়ির ঠিকানা চায়। তখন টিচার ঠিকানা দিয়ে দেয়, আর সেই ঠিকানায় গিয়ে শিনচি দেখে তার মা আর মানুষ নেই, বরং পরজীবী তাকে কন্ট্রোল করে নিয়েছে। সে তার মাকে কোনোভাবেই আঘাত করতে চাচ্ছিল না, কিন্তু একটা পর্যায়ে সে অনুভব করে যে তার মা তো আর বেঁচে নেই। তার সামনে যেটা দাঁড়িয়ে আছে সেটা শুধুমাত্র তার মায়ের বডি, আর এরই মাঝে মিগি ঘুমিয়ে পড়ে। তাই শিনচির একার পক্ষে তার মাকে হারানো অসম্ভব। যাই হোক, অনেকক্ষণ লড়াই করার পর এক পর্যায়ে শিনচি পরজীবীটির মাথা কেটে দেয়, আর প্যারাসাইটের সাথে সাথে তার মাও মারা যায়। সবশেষ আমরা দেখতে পাই সেই শহরের নির্বাচনে সেই লোকটিই জিতেছে যে কিনা প্যারাসাইটদের পক্ষে ছিল। এরপর শিনচি সাতোমির সাথে দেখা করতে হসপিটাল যায়, যেখানে সে মিগিকে জানায় সে এখন থেকে এক এক করে সমস্ত প্যারাসাইটকে মারবে। ঠিক সেই সময় আমরা দেখতে পাই কেউ একজন শিনচির ওপর নজর রেখেছে, আর এই মুহূর্তে প্যারাসাইট পার্ট 1 মুভিটা শেষ হয়ে যায়। এই মুভির দ্বিতীয় পার্ট যারা যারা দেখতে চান কমেন্টে জানান, আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। কথা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা।